আজ আবার শুরু করছি অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ওই কবিতাটি, যেটা আমরা আগের দুটি পর্বে আলোচনা করেছি। সেই পর্বের আলোচনার আজকে তৃতীয় পর্বে আজকে আলোচনা করছি কবিকে নিয়ে এবং তার এই কবিতার ভাবনা নিয়ে। অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা পূব পশ্চিম। অচিন্ত্য কুমার সেনগুপ্ত, যিনি বাংলা সাহিত্যের এক স্বনামধন্য ব্যক্তিত্ব, এই কবি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম এক কবি। 1903 সালের 19শে সেপ্টেম্বর নোয়াখালীতে অর্থাৎ বর্তমান বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের বিখ্যাত কল্লোল যুগের অন্যতম প্রধান কাণ্ডারি ছিলেন তিনি। 1921 সালে প্রবাসী পত্রিকায় তাঁর প্রথম কবিতা প্রকাশের সময় তিনি নিহারিকা দেবী ছদ্মনাম ব্যবহার করেছিলেন। পেশায় ছিলেন সাব জজ এবং জেলা জজ। তার রচিত প্রথম উপন্যাস বেদে। রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী গ্রন্থ পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ লিখে তিনি খুবই জনপ্রিয়তা পান। এছাড়া তার বিখ্যাত স্মৃতি কথামূলক গ্রন্থ কল্লোল যুগ, অন্যান্য উল্লেখযোগ্য সৃষ্টি ইন্দ্রাণী, ভাগবতী, মন্দাক্রান্তা। 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু হয়, প্রয়াণ হয়। কবিতায় যদি আমরা প্রথমাংশের ভাবনা দেখি, দুই বাংলার নদীর মেলবন্ধন কীভাবে করেছেন তিনি। তোমার শীতলক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ। কবি এখানে খুব সূক্ষ্মভাবেই তোমার অর্থাৎ পূর্ববঙ্গ বাংলাদেশ, আমার পশ্চিমবঙ্গের নদীগুলোকে পাশাপাশি রেখেছেন। পূর্ববঙ্গের যেমন শীতলক্ষা, ভৈরব, কর্ণফুলী, পায়রা, পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী, রূপনারায়ণ, শিলাবতী, পিয়ালি। কবি বলেছেন নদীগুলোর নাম আলাদা হতে পারে, তাদের ভৌগোলিক অবস্থানও আলাদা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা এক জল, এক ঢেউ, একই ধারা। এই নেদু নদীগুলোর জলের মধ্যে দিয়ে, এই জলেতে যদি স্নান করে যায়, মানুষ একই রকম সেই মানসিক শান্তি, তৃপ্তি সেটাই পাবে। একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। রাজনীতি জলকে ভাগ করতে পারে না। এই জলের তৃপ্তিবোধ, শান্তি সেটা এইখানে হারিয়ে যায় না, থেকে থাকে। অনুভূতির আদান প্রদানও লক্ষ্য করা যায়। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়। এই কবিতার অন্যতম রোম্যান্টিক এবং আবেগঘন অংশ। কবি দেখিয়েছেন দুই বাংলার মানুষের মনস্তাত্ত্বিক যোগাযোগ কতটা গভীর। ওপারে কারো চোখে আনন্দের রোদ ঝলমল করলে এপারের মানুষের মনেও তার ইতিবাচক প্রভাব পড়ে। আবার এপারের কোনো চিন্তাশীল মানুষের ভাবনা ওপারের মানুষের হৃদয়ে নতুন সৃষ্টির অনুপ্রেরণা নিয়ে আসে। প্রকৃতি আর লোক সংস্কৃতির একটা একাত্মতা। তোমার নারকেল, সুপারি, অশোক, শিমুল, আমার তাল, খেজুর, শাল, মহুয়া। পূর্ববঙ্গের চেনা গাছপালা নারকেল, সুপারি, আর পশ্চিমবঙ্গের শুষ্ক অঞ্চলের গাছপালা তাল, খেজুর, শাল আলাদা হলেও তারা একই মাটির মায়া আর ছায়ায় বড় হয়ে উঠেছে। এক ছায়া, এক মায়া, একই মুকুল মঞ্জরি। লোকসঙ্গীতের মেলবন্ধন। কবি এরপর সংস্কৃতির দিকে আলো ফেলেছেন। পূর্ববঙ্গ অর্থাৎ ভাটিয়াল, সারিচারি গান, গম্ভীরা বাউল গান। গান গাওয়ার শৈলী বা আঞ্চলিক সুর আলাদা হতে পারে, কিন্তু প্রতিটি গানের ভেতরের যে আকুলতা, ব্যাকুল ভাব, আধ্যাত্মিক আকর্ষণ সেটা এক সুর, এক টান, একই আকুলের আকুতি। সব গানই মানুষকে সেই এক পরমেশ্বরের দিকেই নিয়ে যায়। আবার দেখব অন্য ভাবনা, একটা লাবণ্য। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর। দুই বাংলার তাঁত শিল্প পৃথিবী বিখ্যাত। ওপারে যদি টাঙ্গাইল আর জামদানি শাড়ি তৈরি হয়, এপারে তৈরি হয় ধনেখালি আর বালুচরি। কবি এই শাড়ি বোনার প্রক্রিয়াকে জীবনের সাথে তুলনা করেছেন। এক সুতো, এক ছন্দ, একই লাবণ্যে টানা পড়েন। দুই বাংলার মানুষের জীবন যেন একই সুতোয় বোনা একটি সুন্দর শাড়ি, যা একই সৌন্দর্যের হাতছানিতে, একই রূপনগরের হাতছানিতে এগিয়ে চলেছে। এক জল, এক ঢেউ, এক ধারা।
কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত পূব পশ্চিম কবিতার শুরুতেই পূর্ববঙ্গে শীতলক্ষ্যা, ভৈরব, কর্ণফুলী, পায়রা, পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী, রূপনারায়ণ, শিলাবতী, পিয়ালী নদীর তুলনা করেছেন। রাজনৈতিক কারণে বাংলাকে ভাগ করে সীমান্ত দেওয়া হয়েছে, কিন্তু কবি মনে করেন নদীগুলোকে কোনো কৃত্রিম সীমানা দিয়ে আটকে রাখা যায় না। এপার এবং ওপারের নদীর নাম ভিন্ন হতে পারে, কিন্তু তাদের উৎস, গতি, ভেতরে জলধারা এক। নদী যেমন মানুষের তৃষ্ণা মেটায়, শান্তি আনে, ঠিক তেমনি দুই বাংলার মানুষের ভেতরের জীবন প্রবাহ, সংস্কৃতিও এক, অবিভাজ্য। আজকের আলোচনা পর্ব এখানে শেষ করছি। কিছু প্রশ্ন উত্তর নিয়ে আবার ফিরে আসব। ভেবেছিলাম শেষ করব, কিন্তু মনে হচ্ছে আরেকটু করতে হবে। তবে কবিতাটা পড়তে ভুলো না সবাই। ভালো করে কবিতার প্রত্যেকটি ছত্র পড়লেই কিন্তু অনায়াসে বুঝতে পারবে। আজকের আলোচনা শেষ করলাম।